দুঃশাসন দূর করা আর স্বৈরাচারের সৃষ্ট ক্ষত পূরণ করাই অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের 1 মাস পূর্তিতে গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফেরারও আহ্বান জানান। তিনি জানান, জুলাই ও আগস্টের গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরিতে কাজ চলছে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরাতেও কাজ করছে সরকার। আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় উপাসনালয় পাহারা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ শিক্ষার্থীদের বিভিন্ন কাজের প্রশংসা করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়া গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন এবং আয়নাঘর বন্ধের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচার পতন আন্দোলনে কারো মৃত্যু বৃথা যেতে দেবে না সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী আইসিইউতে লড়ছে মৃত্যুর সঙ্গে। বৃহস্পতিবার রাতের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেন সহপাঠীরা। এ সময় ঢাবি ও বুয়েটের কয়েকজন শিক্ষক তাদের দাবি মেনে পরিস্থিতি স্বাভাবিক করেন। এদিকে সকালে 2 বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ে এ নিয়ে বৈঠকের কথা রয়েছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত পলাশী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশো বুয়েট শিক্ষার্থী। মাথায় ইট পড়ে এক সহপাঠী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এই ক্ষোভ তাদের। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 4:30টার দিকে নীলক্ষেত থেকে রিকশায় বুয়েটে ফিরছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বর্ষের শিক্ষার্থী তাওসিফ মাহি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নির্মাণাধীন 18 তলা ভবন থেকে ইট পড়ে সেই শিক্ষার্থীর মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। বিল্ডিং এর যে পার্টটা সবচেয়ে ক্লোজেস্ট রাস্তার, ওইখান দিয়ে আসার সময় ইটটা ফার্স্ট ওর মাথায় পড়ে। এখন ইনস্ট্যান্ট রিয়াকশনেও বুঝে নাই, 1-2 সেকেন্ড যাওয়ার পর আরেকটু ধরেন 20 হাত সামনে আসার পর ও রিক্সা থেকে গড়ায় পড়ে যায়। যতটুকু জানতে পেরেছি, তিনি তার শরীরের ডান সাইডের অংশগুলো প্যারালাইজ হওয়ার যথেষ্ট ভালো একটি সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের শান্ত করতে দ্রুত ঘটনাস্থলে যান বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় ও আর্থিক সহযোগিতার সব দাবি মেনে নেন ঢাবির সহকারী প্রক্টর। উন্নত চিকিৎসা এবং সার্বিক চিকিৎসার দায়ভার আমরা ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইনশাল্লাহ নিচ্ছি। যেই বিল্ডিংটি এখানে তৈরি হয়েছে এটার ইনসিকিউরিটি অবশ্যই আছে এবং যে অবস্থা হয়েছে যে এটাকে এখনই তালাবদ্ধ করা বা এটাকে আমরা বন্ধ করে রাখবো। পরে ঢাকা মেডিকেলে আহত তাওসিফকে দেখতে যান শিক্ষক শিক্ষার্থীরা। তাওসিফ মাহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হেড ইনজুরির ক্ষেত্রে আপনার অলওয়েজ একটা আশঙ্কার বিষয় থাকে এবং ডক্টর বলছে যে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যে তারা দেখবেন আর কি, তারপরে আসলে ওই পুরো বিষয়টা তারা বলতে পারবেন আর কি। ভবন নির্মাণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আগেও কয়েকবার এই ভবন থেকে ইট ও রড পড়ে কয়েকজন আহত হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। দ্রুত ঠিকাদারকে আইনের আওতায় নেয়ার দাবি তাদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মী 3 মাসেও টাকা ফেরত পায়নি। এদের মধ্যে 3,000 কর্মী প্রমাণসহ মন্ত্রণালয়ে আবেদন করেছেন। 6 লাখ টাকা খরচ হলেও কেউ কেউ ফেরত পেয়েছে মাত্র 79,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ লেনদেনের কাগজ না থাকায় পুরো টাকা উদ্ধার করা কঠিন। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগই এখনো পায়নি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আবেদন করা 3,000 কর্মীদের অধিকাংশই টাকা পেয়েছে। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন, সব মিলিয়ে খরচ হয়েছে 6 লাখ টাকা, অথচ ফেরত পেয়েছে 79,000 টাকা। আমার গ্রুপ হলো 12 জন, মানে অনেকগুলো হাত ঘোরার কারণে আপনার দেখা গেছে যে লাস্টে দিকে আইসা যে 5 নাম্বার হাতে যায় টাকা 20 লাখ মতো আটকে গেছে। টাকা পয়সা 1 টাকাও পাইনি এখনো, শুধু ডেট দেয়। এলাকা দালাল বলতে মানে আমার বন্ধু হিসাবে টাকা দিলাম তো। সম্প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। 13 সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় মিটিং করতেছেন, এই বিষয়গুলোতে 3 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন এবং আশা করি 3 তারিখের ভিতরে সবাই ম্যাচ রিপোর্টটা সাবমিট করবে তাদের, তখন জানা যাবে আর কি।
এই কর্মীদের টাকা ফেরত দিতে বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। কত টাকা দুর্নীতি হয়েছে এবং কারা স্পেসিফিক্যালি যুক্ত এইটাকে কিন্তু আপনার তদন্ত কমিটি গঠন করে এটা কিন্তু একটা আইডেন্টিফাই করা উচিত। সাব এজেন্টদেরকে যেটা হচ্ছে গ্রামের ভিতরে একটা ইনফর্মাল আদালত বসে একটা কনভিন্সের মাধ্যমে সাব এজেন্টকে বুঝিয়ে ভালো মতো সেখানে টাকাটা আদায় করে নেওয়া। যারা যাওয়ার আগ্রহে ওখানে গেছে এবং কাগজপত্র সমস্ত ফাইনাল স্টেজে রয়েছে, নিশ্চয়ই ওই দেশের সাথে একটা বড় ধরনের একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি করা আবারও, যাতে করে তাদের যাওয়াটা নিশ্চিত হয়। টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে ঢোকে তাহলে এনশিওর করা যে সে যেন লুজার না হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী আছেন। নানা অভিযোগে বর্তমানে এই শ্রমবাজার বন্ধ রয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় 14 মাস পর সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। আসামির তালিকা বাদ পড়েছে বাবুর ছেলে রিফাত সহ 27 জনের নাম। এতে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি দেওয়ার কথা জানিয়েছে নিহতের পরিবার। গত বছর 14 জুন রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় 17 জুন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ 22 জনের নাম ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী মুনরা বেগম। সেই মামলায় প্রথমে বকশীগঞ্জ থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা এবং সবশেষ তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এই ঘটনায় গত 27 আগস্ট বকশীগঞ্জ আমলি আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। এতে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সহ 9 জনের নাম এসেছে। বাদ পড়েছে দ্বিতীয় আসামি বাবুর ছেলে রিফাত সহ এজাহারের আরও 13 জনের নাম। বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুর রহমান বাবুকে সহ 9 জনকে চার্জশিটে আসামি শ্রেণীভুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি আবেদনের কথা জানিয়েছে নাদিমের পরিবার। সিসিটিভির উপর ভিত্তি করে আমাদের মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আমাদের যদি সিসি ফুটেজও না থাকতো আমাদের মনে হয়তো মামলার কোনো একটা আসামিরও চার্জশিটভুক্ত করা হয়তো না। অনেকের নাম বাদ দিয়েছেন, 22 জনের নামে মামলা করেছিলাম, মাত্র 9 জনের নামে চার্জশিট রেখে একটু হালকা চার্জশিট দিয়ে তারা মামলা চার্জশিট দিয়ে দিয়েছে। আর আমি এই চার্জশিট মানি না। নাদিম হত্যায় এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে আত্মসমর্পণ করেন 14 আসামি। তাদের সবাই এখন জামিনে মুক্ত আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় সব হারিয়ে নিঃস্ব কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামের বাসিন্দারা। 15 দিন আগেও যারা ছিলেন সচ্ছল, এখন ঘরবাড়ি, ক্ষেতের ফসল, পুকুরের মাছ হারিয়ে তারা সহায় সম্বলহীন। বাঁচার জন্য হাত পাততে হচ্ছে অন্যের কাছে। কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামের মুদি দোকানের কর্মচারী আব্দুস সালাম। গত 23 আগস্ট নিজের জমির ধান কাটার কথা ছিল তার, কিন্তু তার একদিন আগে গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় ঘরবাড়ি, ভেসে যায় পুকুরের মাছ, ক্ষেতের ফসল। আশ্রয় কেন্দ্রে 12 দিন কাটিয়ে বাড়ি ফিরে দেখেন 2 ভাইয়ের মাথা গোজার আশ্রয়টুকু ধ্বংস করে দিয়ে গেছে বন্যার পানি। এখন অন্যের সহযোগিতা পাওয়ার আশায় কাটছে তাদের দিন। যেদিন রাত্রে হয়েছে ওদিন যদি না হইতো না, ভাঙা না পড়তো, পরের দিন ধান কাটতাম। এখন সব শেষ ভাই, এখন আকাশের নিচে আছি, এছাড়া থাকার মতো কোনো জায়গা নেই। সবকিছু নিয়ে গেছে, কোনো কিছু নাই ঘরের, ভেঙে চঙ্গে থাকার মতো জায়গাও নাই। কষ্ট বৃষ্টির সংসার চলছে, তখন তো একবারে শেষ। এমন বন্যা গত 50 বছরেও দেখেনি গোমতী পাড়ের বাসিন্দারা। বানের পানি যেদিক দিয়ে গেছে সেখানেই ভাসিয়ে নিয়েছে সবকিছু। আমরা এরকম কোনো কিছু দেখি না। সবাই বলছে 25-30 ফুট উপরে পানি আসতে আছে, গঞ্জনে পানির, কোথায় যাব কি করব, বড় ভয় পেয়েছি আমরা। এই পানিটা আমাদের তো মাঠটা কোটাটা আছে না, পানিটা যখন আইসে এটা ডুবুরিয়ে ফিরেছি গা, তো হেগরটা ফিরেছি, এই জন্য একটা আছে এইটাও ফিরেছি গা। উপজেলা প্রশাসনের হিসেবে বন্যায় শুধু বুড়িচং উপজেলাতেই 20,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 2,000 বাড়িঘর নষ্ট হয়েছে পুরোপুরি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ার শেরপুরে স্থায়ী জলাবদ্ধতার কারণে 3,000 বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে আছেন অন্তত 1,000 পরিবার।
এ সমস্যা সমাধানে বারবার জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি অভিযোগ ভুক্তভোগীদের। গত 4 বছর ধরে পানিবন্দী বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর, রাজবাড়ী ও মদনপুর সহ 9 গ্রামের 5000 মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, কৃষি জমিতে পুকুর ও অবকাঠামো নির্মাণ এবং 2টি কালভার্টে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় দুর্ভোগ প্রকট হয়েছে। এতে সারা বছর পানিতে তলিয়ে থাকায় অন্তত 3500 বিঘা জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না। সব রাস্তা পানির নিচে, বাচ্চা যেতে পারতেছে না এবং প্রতিটা বাড়ির আপনার চতুর্থ পানি, আমরা চলাচল করতে সমস্যা হচ্ছে। আমরা করতোয়া নদীর সামনে একটি ড্রেন সরকারের কাছে আবেদন করতেছি, আমাদের না দিলে আমাদের এলাকায় খুব কষ্ট হবে গরিবের। জলাবদ্ধতার কারণে আমাদের এলাকায় অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে ছেলেপেলে নিয়ে, থাকার অনেক কষ্ট, আমরা খুব কষ্টের মধ্যে আছি। জলাবদ্ধতার সমস্যার সমাধানে একটি প্রকল্প নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। পানি নিষ্কাশনের যে সুবিধাটা তারা চাচ্ছে আমরা প্রাক্কলন করছি এবং আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমরা বলেছি যে আপনি তাদের আবেদনের সাথে আমাদেরকে একটা পার্মানেন্ট খুব দ্রুত একটা প্রকল্পের প্রস্তাব আমাদের কাছে প্রেরণ করার জন্য, এবং আমাদের প্রকৌশলীরা ইতিমধ্যে তার এস্টিমেশনের কাজও কিন্তু করছে। আশ্বাস নয়, সংকট দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া। টাঙ্গাইলে হঠাৎ দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। একদিনে আক্রান্ত হয়েছেন 11 জন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 30 জন। এর মধ্যে মারা গেছেন 3 জন। চিকিৎসকেরা বলছেন, সচেতনতা বাড়ালে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তম বণিক ঢাকা থেকে ফেরার পর শরীরে ব্যথার জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করান। ডেঙ্গু শনাক্ত হলে ভর্তি হন হাসপাতালে। ঢাকা আসলাম গত সপ্তাহে, 1 সপ্তাহ হতো ঢাকার থেকে আসছি। তার 4-5 দিন পর থেকে হঠাৎ করে জ্বর সকালে থেকে 104, 4.5, জ্বর কমে না। শুধু ঢাকা থেকে নয়, স্থানীয়ভাবেও অনেকে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। স্বজনরা বলছেন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও ডেঙ্গু আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তারা। আমাদের পাশের বাড়ির একজনের হয়েছে, আশেপাশের 2-1 জনের হয়েছে, তারপরে আমার দাদি। এটা তো আমি মশারিটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে পরিবেশ ভালোভাবে থেকে তারপরও আসলে কেমন বুঝতে পারলাম না। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের 5 সেপ্টেম্বর পর্যন্ত জেলায় 299 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাড়ির আশপাশে কোথাও যাতে ঝোপঝাড় না থাকে সেগুলো পরিষ্কার করা, কোনো ড্রেন বা কোনো পাত্রের মধ্যে পানি জমে না থাকে সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা, এবং মানুষজন যাতে ঘুমানোর সময় অবশ্য মশারি ব্যবহার করি সেই ব্যাপারে মানুষকে সচেতন করে তোলা। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জটিলতা দেখা দিলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে বলি যে এটা সাধারণ একটা ভাইরাল ফিভার। প্রথমে আমরা একটু শুধু প্যারাসিটামল খেলে জ্বরটা বেশিরভাগই ভালো হয়ে যাবে। তারপরে যেগুলো খারাপ সেগুলো নিকটস্থ আমরা এই হাসপাতালে যে চিকিৎসা দেবো, উপজেলাতে একই চিকিৎসা। এখন পর্যন্ত 2টি হাসপাতালে আক্রান্ত 30 রোগী চিকিৎসাধীন রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ সম্পর্কে কি কোনো ধারণা পাওয়া গেছে? স্বাস্থ্য বিভাগ কি বলছে এ বিষয়ে? সঠিক কোনো কারণ পাওয়া যাচ্ছে না। আপনি জানেন যে এই সময়টাতে প্রতি বছরই ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ে, তার ধারাবাহিকতায় এবারও বাড়ছে, এমনটি তার চিকিৎসকরা বলছে। তবে চিকিৎসকরা যেটা বলছে যে ডেঙ্গু রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এটার সাইড সিমটম অর্থাৎ উপসর্গ বুঝে চিকিৎসা দেওয়া হয়। তো সেক্ষেত্রে প্রতিরোধের দিকে তারা জোর দিচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু এখন 10 জনের মতো রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গুর যে 2টি ওয়ার্ড রয়েছে, পুরুষ ওয়ার্ড এবং নারী ওয়ার্ড, এই 2 ওয়ার্ডে 10 জন রোগী ভর্তি রয়েছে। এমন তথ্য কিন্তু আমি কিছুক্ষণ আগে হাসপাতালে এসে যারা দায়িত্বরত রয়েছে সেখান থেকে সেই তথ্যটি পেয়েছি। আর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যে তথ্যটি দেওয়া হচ্ছে যে এখন কিন্তু 300 উপরেই হয়ে গিয়েছে, গত রাতেও ভর্তি হয়েছে, যে কারণে আক্রান্তের সংখ্যা কিন্তু এখন 300+। তবে অন্যান্যবার আমরা যেটা দেখি যে আক্রান্তর তুলনায় যে মৃত্যুর যে হারটা থাকে এবার অন্যান্য বারের চাইতে বেশি, কারণ এখন পর্যন্ত 300 রোগী আক্রান্ত
হওয়ার বিপরীতে কিন্তু 3 জন মারা গিয়েছে। তো এই বিষয়ে চিকিৎসকরা যেটা বলছে যে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবসময় মশারি টানিয়ে থাকা, প্রয়োজন না হলে বাচ্চাদেরকে একটু নিরাপদে রাখা। এর বাইরে যে কথাগুলি তারা বলছে যে যেসব জায়গায় পানি জলাবদ্ধতা তৈরি হয় বা এসির পানি, ফ্রিজের পানি বা বৃষ্টির পানি যদি কোথাও দীর্ঘদিন থাকে, সেক্ষেত্রে সেসব জায়গায় এডিস মশা অর্থাৎ ডেঙ্গুবাহিত মশা সেখানে ডিম দেয় বা লার্ভা হয়, সেখান থেকে মশা বৃদ্ধি হয়। তো তারা যেটা বলছে যে এই বিষয়ে যদি একটু সচেতন হওয়া যায় তাহলে কিছুটা প্রকোপ কমবে। কিন্তু আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, বিশেষ করে টাঙ্গাইল পৌর এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরেই কিন্তু মশক নিধনে কোনো কার্যকর পদক্ষেপ তারা কর্তৃপক্ষকে দেখছে না। এই বিষয়ে তাদের অনেক অভিযোগ রয়েছে। স্থানীয় যেটা বলছে যে তারা তাদের মতো করে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে যাতে পানি দীর্ঘদিন জমে না থাকে। তবে তারা যেটা বলছে যে দায়িত্বশীল যারা রয়েছে অর্থাৎ পৌরসভায় পৌর কর্তৃপক্ষ, ইউনিয়ন গুলাতে ইউনিয়ন পরিষদ থেকে, আপনি জানেন যে এবার যে ডেঙ্গু রোগটা এটা কিন্তু শুধু শহর কেন্দ্রিক নয়, অর্থাৎ রাজধানী ফেরত আসা যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বা জেলা শহরে যারা বসবাস করে তাদের ডেঙ্গু হয়েছে, বিষয়টি তেমন না। আমরা প্রত্যন্ত অঞ্চলেও এই ডেঙ্গু রোগে আক্রান্ত হতে দেখেছি। বিশেষ করে যমুনা সেতুর পাশে একটি খোলামেলা জায়গা যেখানে বদ্ধ জলাভূমি নেই, সেখানকারও কিন্তু বেশ কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা তাদের সাথে সকালবেলাতেও কথা বলেছি। তো স্থানীয় জনগণ চাচ্ছে যে মশক নিধনে কর্তৃপক্ষ একটি দায়িত্বশীল আচরণ করবে, এমনটি তারা প্রত্যাশা করছে। টাঙ্গাইল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। পাচারের অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। ব্যাংক খাত সংস্কার ও তারল্য সংকট কাটাতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, দ্রব্যের উচ্চ মূল্য থেকে স্বস্তি দিতে কাজ করছে সরকার। দেশ থেকে বছরে গড়ে ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে, যার প্রভাবে সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছে। এ তথ্য মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির GFI এর। পাচার হওয়া এই অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার টাস্ক ফোর্স গঠন করছে। এছাড়াও ব্যাংকসহ আর্থিক খাত সংস্কারে অনেক উদ্যোগী দৃশ্যমান, বলছেন অর্থ উপদেষ্টা। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। আলু আমদানির শুল্ক 25 ভাগ থেকে কমিয়ে 7 ভাগ করা হয়েছে, আর পেঁয়াজ আমদানিতে 5 ভাগ শুল্ক তুলে নেওয়া হয়েছে। বাজারে ভোক্তার ওপর পোলট্রি ফিডের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান অর্থ উপদেষ্টা। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। আর ওইগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, ওগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে। তিনি বলেন, নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে, এগুলো দ্রুতই কমানো যাবে না, সময় লাগবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের 2.25 লাখ কোটি টাকা ঋণের অর্ধেকই নামে বেনামে নিয়ে গেছে এস আলম গ্রুপ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে দেখা করে ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের ঋণের বিপরীতে বন্ধক সম্পদ পুনর্মূল্যায়ন হচ্ছে। গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। নিয়ন্ত্রণ নেয়ার পরই নামে বেনামে ঋণ নেয় প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ব্যাংকটির ঋণের পরিমাণ 1,75,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গঠিত পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে তিনি বলেন, ব্যাংকটির ঋণ হিসেবে যত অর্থ বিতরণ হয়েছে তার অর্ধেকেরও বেশি এখন একাই নিয়েছে এস আলম। আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা যায়। কত সেটা কত মানে এখন পর্যন্ত 100% এর মধ্যে বেশিরভাগ
তিনি বলেন, গ্রাহকের আস্থা ফেরাতে নতুন রোডম্যাপ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। রোডম্যাপটাকে 3 ভাগে ভাগ করেছে। আজকের থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হলো এই যে খুঁজে বের করা, তারপরে বিভিন্ন অ্যাকশন নেওয়া, এই 4 মাস। আর ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 25, 26, আর এগিয়ে যাওয়ার বছর হচ্ছে 27, 28, 29। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, বর্তমানে কোনো গ্রাহকই ব্যাংকের উপর আস্থা পাচ্ছেন না। এজন্য ব্যাংকের প্রকৃত অবস্থা যাচাইয়ে 3টি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য সম্পাদিত চুক্তি পর্যালোচনা করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই কমিটি গঠনের কথা জানানো হয়। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ কমিটি যে কোনো সূত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ ও প্রয়োজনীয় নথি নিরীক্ষা করতে পারবে। এছাড়া সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুনানিতে আহ্বান করতে পারবে। আরও বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় চুক্তিগুলোয় সরকারের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা নিরীক্ষা করবে এই কমিটি। এই নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে সুপারিশ জানাবে। সরবরাহ ঘাটতিতে অনেকদিন ধরেই চড়া দামে স্থির হয়ে আছে ডিমের বাজার। ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক বন্যায় ডিমের উৎপাদন কমছে 5% পর্যন্ত। তাদের দাবি, এরই নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এমনিতে নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস অবস্থা ভোক্তাদের, তার ওপর প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। গরিবের পুষ্টি হিসেবে পরিচিত ডিম এখন আর সস্তায় মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে 150 থেকে 155 টাকায়। হাঁসের ডিমের ডজন 120 থেকে 130 টাকা। টিসিবির হিসাবে 2 সপ্তাহে ডিমের দাম বেড়েছে প্রায় 4 ভাগ। চাহিদা বাড়লেও সরবরাহ পর্যাপ্ত নেই বলে দাবি বিক্রেতাদের। আগে তো অনেক একটু দাম বাড়ছে, 100-100 টাকার উপরে বাড়ছে, আঙ্গর একটু চলাচল কষ্ট হয়ে দাম বাড়তে যেতে হবে। ফার্মে আমদানি ডিমের কম, তার জন্য দামটাই পরিস্থিতি রয়েছে। যদি মালের প্রোডাকশন বেশি থাকতো তাহলে আমরা ডিমের দামটা একটু কমার সম্ভাবনা ছিল। ডিমের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বন্যা কবলিত এলাকায় নষ্ট হয়েছে অনেক খামার, এতে ডিমের উৎপাদন কমে গেছে। আবার পুঁজি সংকটে পড়েছেন অনেক খামারি। তাদের দাবি, এরই প্রভাব পড়েছে সামগ্রিক সরবরাহে। নোয়াখালী অনেক ফার্ম ছিল, যে এলাকা মোটামুটি তারা নিজেদের ফার্মের ডিম নিয়ে ওই এলাকাগুলো চলতো। বর্তমানে বন্যার কারণে সবগুলো ফার্ম মাইর খেয়ে গেছে। ওই লোকগুলো তো ডিম খাচ্ছে, তারা তো এদিকে ডিম টানতেছে। গ্র্যান্ড টোটালে কিন্তু ডিম উৎপাদন বাড়াইতে হবে, তাহলে মোটামুটি বাজার স্থিতিশীল থাকবে। পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশে দৈনিক ডিমের চাহিদা 5.5 কোটি পিস। বন্যায় গড়ে উৎপাদন কমেছে 35 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানামুখী সমস্যায় সবজি ও ফল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। গেল জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় রপ্তানি হয়নি অন্তত 1200 মেট্রিক টন পণ্য। নামমাত্র মূল্যে সেগুলো দেশীয় বাজারে বিক্রি করায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রপ্তানি বাড়াতে বিমানে কৃষি পণ্যকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। লাউ, বেগুন, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোল সহ নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ। তবে নানা সমস্যায় এখন তা বাধাগ্রস্ত হচ্ছে। গেল 6 মাসে কয়েক দফায় বিমান ভাড়া বেড়ে যাওয়ায় রপ্তানি খরচও বেড়েছে। তার উপর রাজনৈতিক অস্থিরতায় 16 জুলাই থেকে প্রায় 7 দিন কার্গো বিমানে পণ্য পরিবহন অনেকটাই বন্ধ হয়ে যায়। এতে অন্তত 1200 মেট্রিক টন সবজি নামমাত্র মূল্যে দেশীয় বাজারে বিক্রি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। প্রায় 6-7 লাখ ডলার আমার এক মাসে আমার শুধু একটা সেক্টরে আমরা লস হয়েছে। ইভেন আমরা যে মাল পাঠাইতে পারি না, আমাদের বায়াররা আমাদেরকে উল্টা ক্লেম করতেছে। বাংলাদেশ বিমান বলতেছে, আমি আরএমজিকে প্রায়োরিটি দেবো, আমি সবজিকে দেবো না, সবজির ফ্লাইট আজকে ক্যান্সেল। কালকে একটা ফ্লাইট আছে, হঠাৎ করে বললো যে না, কালকে আমি মাল নেবো না সবজি। কার্গো বিমানগুলো যদি পণ্য পরিবহন করে, সেই ক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জার ফ্লাইটে যে ফ্লাইটগুলোতে আমাদের সবজি বিশেষ করে যায়, সেই সবজিগুলো আমাদের ইজিলি স্মুথলি যেতে পারবে।
যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় 700 মেট্রিক টন বাংলাদেশি সবজি রপ্তানির সুযোগ থাকলেও বর্তমানে যাচ্ছে মাত্র 180 মেট্রিক টনের মতো। কৃষিপণ্য রপ্তানি প্রাধান্য দিয়ে আলাদা কার্গো বিমানের ব্যবস্থা করা না গেলে আয় বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধ্যবাধকতায় ফেলে যে তাদেরকে একটা সার্টেইন একটা অ্যামাউন্ট কৃষি প্রোডাক্ট নিতেই হবে, তাহলেই এই সেক্টর এমনিতেই উঠে আসবে। কারণ এই সেক্টর থেকে আপনার যে কোনো সময় 10 থেকে 20 বিলিয়ন অর্জন করা কোনো সমস্যা নাই, এই বাংলাদেশ থেকেই পারে। কারণ ডিমান্ড আছে, চাহিদা আছে ইম্পোর্ট কান্ট্রির, কিন্তু আমরা সেই অনুসারে আমরা এক্সপোর্ট করতে পারতেছি। কৃষিপণ্য রপ্তানিতে প্রণোদনা 10% থেকে বাড়িয়ে দ্বিগুণ করার দাবি ব্যবসায়ীদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।